বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমরা অনলাইন ক্লাসে গত ক্লাসে নিয়ন্ত্রণ অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। নিয়ন্ত্রণ অধ্যায়ের গত ক্লাসে আমরা নিয়ন্ত্রণ বলতে কী বুঝি, আদর্শ মান কি, এবং আদর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে ধাপগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছিলাম। এখন আজকে আমি তোমাদের সাথে নিয়ন্ত্রণের যে আদর্শ নিয়ন্ত্রণের বা নিয়ন্ত্রণ প্রক্রিয়া ধাপগুলো একটু বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো, আদর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে ধাপ, এটা যদি বলা হয় যে আদর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপ, যে কথা হবে শুধু নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপ বললে একই কথা হবে। এখানে ধাপ না বলে নিয়ন্ত্রণের বা আদর্শ নিয়ন্ত্রণের পদক্ষেপ বলতে পারে, অথবা বলতে পারে যে ধারাবাহিক প্রক্রিয়া। আদর্শ নিয়ন্ত্রণের যে ধাপ বা প্রক্রিয়ার পদক্ষেপগুলো, প্রথমে হলো আদর্শ মান প্রতিষ্ঠা করা। ব্যবস্থাপনা কাজের শুরুতে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় বা যে পরিকল্পনা দেওয়া হয়, নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটাকে আদর্শ মান হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা ব্যবস্থাপনা কার্যাবলী যখন সম্পাদন করব, তখন আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে। কাজের শুরুতে পরিকল্পনা করতে হবে। কাজের শুরুতে আমরা যে পরিকল্পনা করব, নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওই পরিকল্পনার যে মান নির্ধারণ করা হবে, সেটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদর্শ মান বলা হয়। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো আদর্শ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা আদর্শ নিয়ন্ত্রণ বা আদর্শ মানদণ্ড প্রতিষ্ঠা করা। আদর্শ মান এমন একটি মানদণ্ড যার আলোকে কাজের প্রকৃত ফলাফল পরিমাপ করা হয়। অর্থাৎ আদর্শ মানটা হলো এমন একটা বিষয় যার আলোকে প্রকৃত ফলাফল। এখানে দেখো, আদর্শ মান এরপর হলো প্রকৃত কার্যফল। তাহলে এই আদর্শ মানের ভিত্তিতেই মূলত প্রকৃত কার্যফলটা পরিমাপ করা হয়। তাহলে দেখো, প্রকৃত কার্যফলের সাথে আদর্শ মানের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তারপরে এই যে আদর্শ মান, এটা হতে পারে জন, আয়, ব্যয়, সময়, ঘন্টা, পরিমাপ, রেট বা আর্থিক মূল্য, যে কোনোটা হতে পারে আদর্শ মানটা। আদর্শ মান হতে পারে সংখ্যা, অর্থাৎ কতটি উৎপাদন করা যাবে এরকম একটা সংখ্যা হতে পারে। আদর্শ মান হতে পারে কোনো একটা এককে। আদর্শ মান হতে পারে অর্থের মূল্য হিসাবে টাকা। আদর্শ মান হতে পারে আয়, ব্যয়, ঘন্টা। এভাবে যে কোনো একক হতে পারে, আয়, ব্যয়, ঘন্টা, এভাবে যে কোনো একক হতে পারে। তাহলে আদর্শ মান হতে পারে কি কি? সংখ্যা হতে পারে, ওজন হতে পারে, আয় ব্যয় হতে পারে, ঘন্টা হতে পারে, সময় হতে পারে, টাকা হতে পারে, একক হতে পারে। এভাবে আর্থিক মূল্যের ভিত্তিতে আদর্শ মান নির্ধারণ করা যেতে পারে। আদর্শ মানে হলো নিয়ন্ত্রণের মূল ভিত্তি। অর্থাৎ আমাদের যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদর্শ মান হবে এটার মূল ভিত্তি। কারণ আদর্শ মান যদি না থাকে, তাহলে আমরা কিসের ভিত্তিতে নিয়ন্ত্রণ করব? এই জন্য নিয়ন্ত্রণ করতে হলে নিয়ন্ত্রণের শুরুতে আমাদেরকে একটা আদর্শ মান লাগবে। এই জন্য নিয়ন্ত্রণকে বলা হয়, আদর্শ মানকে বলা হয় নিয়ন্ত্রণের মূল ভিত্তি। তোমাদের পরীক্ষা অনেক সময় জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলকের ছোট্ট প্রশ্ন থাকে যে আদর্শ মানকে নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয়, ব্যাখ্যা করো। অথবা আদর্শ মানেই নিয়ন্ত্রণের মূল ভিত্তি, তুমি কি একমত? এভাবে তোমাকে ছোট প্রশ্ন দিতে পারে। এখন তাহলে আমরা এখানে কি জানলাম? যে আমাদের আদর্শ মান লাগবে
কি জন্য? নিয়ন্ত্রণ করার জন্য। এখন এখানে আদর্শ মানের, তবে কাজের প্রকৃতি অনুযায়ী আদর্শ মানের মধ্যে পার্থক্য হয়। কাজের প্রকৃতি অনুযায়ী কিভাবে পার্থক্য হতে পারে? উৎপাদনের ক্ষেত্রে আদর্শ মান সংখ্যা, গুণ, সময় ভিত্তিক হতে পারে। যখন আমরা উৎপাদন করব, উৎপাদন করলে আদর্শ মানের হতে পারে, আদর্শ মানটা হতে পারে সংখ্যা, আদর্শ মান হতে পারে গুণ, আদর্শ মান হতে পারে সময় ভিত্তিক। আবার ব্যয়ের ক্ষেত্রে এই যে আমরা এখানে সংখ্যা, একক, টাকা, আয়, ব্যয়, ঘন্টা ইত্যাদি ইত্যাদি আমরা এককগুলো বললাম, এই সবগুলো একক কখন কোনটা যদি আমরা উৎপাদন করি, উৎপাদনের ক্ষেত্রে আদর্শ মান ধরবো যে 500টি সংখ্যা হতে পারে 500 একক উৎপাদনের ক্ষেত্রে। তারপরে ব্যয়ের ক্ষেত্রে আদর্শ মান এটা হতে পারে হবে প্রত্যক্ষ ব্যয় এবং প্রত্যক্ষ পরোক্ষ ব্যয়, এই দুইটার ভিত্তিতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আদর্শ মানটা হবে মোট বিনিয়োগ, সম্পদের পরিমাণ, ব্যবহার প্রভৃতি হতে পারে। আবার যদি বলা হয় যে প্রতি বছর 20% উৎপাদন বৃদ্ধি করতে হবে, তাহলে এই যে প্রতি বছর 20% উৎপাদন বৃদ্ধি করতে হবে বলা হয়েছে, এই 20% হবে এখানে আদর্শ মান। অর্থাৎ আমার এই বছর যদি কোনো প্রতিষ্ঠান 1000 একক পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে এই বছরের জন্য 1000 একক হবে আদর্শ মান। এই বছর বলতে আমি যদি ধরে নিই 2020 সাল, তাহলে 2021 সালে যদি বলা হয় যে 20% উৎপাদন বৃদ্ধি করবে, তাহলে 20% 1000-এর 20% হবে 200, তাহলে 1200 একক। অর্থাৎ 20% অতিরিক্ত যে উৎপাদন, এটা হবে এখানে আদর্শ মান। প্রতি বছর 20% হারে উৎপাদন বাড়বে, তাই 20% উৎপাদন বাড়ানোর টার্গেট যেটা হবে সেটা হবে আদর্শ মান। প্রতিষ্ঠানের যে বাজেট তৈরি করা হয় তা আয় ব্যয়ের আদর্শ মান হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানের যে বাজেট হবে ওই বাজেটটা আয় ব্যয়ের ভিত্তিতে আদর্শ মান হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে আদর্শ মান একটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদর্শ মান থাকবে এবং আদর্শ মানটা বিভিন্ন রকম হতে পারে, এবং কোন ক্ষেত্রে কোনটাকে আমরা আদর্শ মান ধরবো আমরা এটা বুঝলাম। এবার আসো প্রকৃত কার্যফল পরিমাপ। প্রকৃত কার্যফল পরিমাপে এই যে আমরা আদর্শ মান এখানে করলাম, আদর্শ মান বা মানদণ্ড যেটা নির্ধারণ করলাম, সেটা আমরা কতটুকু অর্জন করতে পারলাম, এটাই হলো অর্জন করতে পারলাম, এটা যে যাচাই বাছাই করা, এটাই হলো প্রকৃত কার্যফল। তাহলে প্রকৃত কার্যফলটা কি? এক্ষেত্রে নির্দিষ্ট সময় শেষে বাস্তবে কতটুকু কাজ সম্পাদন হয়েছে তা পর্যবেক্ষণ করা, পরিমাপ করা। অর্থাৎ আমি যে এখানে আদর্শ মানের ভিত্তিতে, সাপোজ ধরো আমি আদর্শ মান নির্ধারণ করলাম যে সেপ্টেম্বর 2020, এখানে আমি কোনো প্রতিষ্ঠানের এক সপ্তাহে কোনো একটা বিভাগ 500 একক উৎপাদনের জন্য আদর্শ মান নির্ধারণ করব। এখন এক সপ্তাহে ধরো কার্য দিবস 6 দিন। এখন এই 6 দিনে ওরা কতটুকু উৎপাদন করতে পারলো? সাপোজ ধরো 490 একক উৎপাদন করলো। আমরা জানি উৎপাদনের ক্ষেত্রে একক হবে আমার এখানে আদর্শ মান। তাহলে এখানে যে 500 একক ওরা নির্দিষ্ট করলো 2020 সালের সেপ্টেম্বর মাসের কোনো এক সপ্তাহে, সাপ্তাহিক কার্য দিবস 6 দিন হিসেবে কোনো একটা বিভাগ 500 একক উৎপাদন করবে, এটা স্থির করলো। তাহলে এটা হলো এখানে আমার আদর্শ মান। এবার আমি ওই সপ্তাহে কতটুকু কাজ করতে পারলাম, প্রকৃতপক্ষে কতটুকু আমার অর্জন হলো, উৎপাদন করলো, সেটাকে যদি আমরা যেহেতু বলবো প্রকৃত কার্যফল। এখন এখানে যদি পরিমাপ করে দেখা যায় যে 490 একক ওরা উৎপাদন করেছে ওই সপ্তাহে কোনো একটা বিভাগ, তাহলে প্রকৃত কার্যফল হলো এখানে 490 একক। তাহলে দেখো আদর্শ মানের কত প্রয়োজন। যদি এখানে আদর্শ মান 500 একক না থাকতো, তাহলে আমি এই যে 490 একক উৎপাদন করলাম তার সাথে কম্পেয়ার করব, তুলনা করব। তুলনা করতে হলে আমাকে অবশ্যই পূর্ব নির্ধারিত একটা আদর্শ মান থাকতে হবে, কারণ আদর্শ মানের সাথেই মূলত আমি আমার কার্যফলকে তুলনা করব। তাহলে আমরা প্রকৃত কার্যফল সম্পর্কে জানলাম। অর্থাৎ প্রকৃতপক্ষে আমি যতটুকু অর্জন করলাম
উপার্জন করলাম সেটাকে পরিমাপ করা হলে প্রকৃত কার্যফল পরিমাপ। এবার দেখো 3 নম্বরে আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা। আমাদের এখানে এক্সাম্পলটা যদি আমরা এখানে নেই, তাহলে আমার 500 একক হলো এখানে আদর্শ মান। এই যে আমি 500 একক নিলাম, এটা হলো আমার আদর্শ মান। আর এই যে 490 একক, এটা হলো আমার প্রকৃত কার্যফল। তাহলে আদর্শ মান আমার স্থির হলো এখানে, আদর্শ মান হলো আমার 500 একক, আর প্রকৃত কার্যফল হলো আমার 490 একক, সাপ্তাহিক কার্য দিবস 6 দিন হিসেবে। এখন এই দুইটার সাথে তুলনা করা, আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের যে তুলনা, এই তুলনা করে আমরা মূলত নির্ণয় করব যে আমি আদর্শ মান উৎপাদন করতে পেরেছি কিনা, অথবা আদর্শ মানে আমি পৌঁছতে পারলাম কিনা। এবং এই তুলনা করে যেটা বের হবে এটাকে বলা হবে এখানে বিচ্যুতি, ব্যবধান, পার্থক্য। তাহলে আমার যদি এখানে বিষয়টা এমন হয় যে আমি 500 একক আদর্শ মান স্থির করলাম, 500 এককেই উৎপাদন করে ফেললাম, তাহলে আমার বিচ্যুতি হবে 0। বিচ্যুতি কিভাবে নির্ণয় করা হয়? আদর্শ মান থেকে প্রকৃত কার্যফলের যে পার্থক্য, প্রকৃত কার্যফলের যে পার্থক্য, এটা হবে বিচ্যুতি। অর্থাৎ আদর্শ মান এবং প্রকৃত কার্যফল এই দুইটার পার্থক্য। তাহলে আদর্শ মান হলো এখানে আমার 500 একক, প্রকৃত কার্যফল হলো 490। এখানে বিচ্যুতি হবে 500 একক বিয়োগ 490 একক সমান হলো আমার 10 একক। এখন যদি বিষয় এমন হতো 500 একক আদর্শ মান উৎপাদন করার জন্য স্থির করলাম, উৎপাদনও করলাম 500 একক, তাহলে বিচ্যুতি হবে 0। তার মানে আমি যে আদর্শ মান নির্ধারণ করেছি সেটাই আমি অর্জন করতে পারলাম, এখানে কোনো প্রকারের ভেরিয়েন্স হলো না। আর যখনই আমার আদর্শ মান বেশি হবে, প্রকৃত কার্যফল কম হবে, তখনই সৃষ্টি হবে আমার বিচ্যুতি। এখন এখানে আমি বিচ্যুতি পেলাম 10 একক। এটার উপরে তোমাদের পরীক্ষার সৃজনশীল প্রশ্ন আসে, আবার এমসিকিউতে প্রশ্ন আসে যে বিচ্যুতি বলতে কি বুঝো, বা বিচ্যুতি কি। বিচ্যুতি তাহলে কি? আদর্শ মান থেকে প্রকৃত কার্যফলের যে পার্থক্য সেটা হবে বিচ্যুতি। এক্ষেত্রে যদি আদর্শ মান প্রকৃত মানের সমান হয়, বিচ্যুতি হবে 0। আদর্শ মান প্রকৃত কার্য ফল অপেক্ষা যদি বেশি হয়, তাহলে বিচ্যুতির পার্থক্য যেটা হবে সেটা। এখন এই বিচ্যুতি যখনই হবে, দেখো এখানে একটার সাথে আরেকটা পূর্ববর্তীটি পরবর্তীটির উপরে কিভাবে ডিফারেন্ট হচ্ছে। এখানে আদর্শ মানটা কার্যফলের সাথে, কার্যফলটা আবার দুইটা কম্পেয়ার হবে। এবার এখান থেকে যেটা আসবে সেটা হবে আমার বিচ্যুতি। এখন বিচ্যুতি পেলাম আমরা 10 একক। এবার ব্যবস্থাপককে, প্রশাসনকে চিন্তা করতে হবে যে আমরা স্ট্যান্ডার্ড ফিক্সড করলাম 500 একক, কিন্তু বাস্তবে আমরা অর্জন করলাম 490 একক। তাহলে আমাদের যে 10 একক উৎপাদন কম হলো, কেন কম হলো? কোথায় সমস্যা, কি কারণ? আমাদের শ্রমিকদের সমস্যা, না কাঁচামালের সমস্যা, না অন্য কিছু, না আমাদের তত্ত্বাবধানের সমস্যা? দ্যাট মিন্স এখানে যে বিচ্যুতিটা হলো কোন সমস্যার কারণে, কি কারণে তাদের আদর্শ মানে তারা পৌঁছতে পারলো না, এই কারণগুলো সব তারা শনাক্ত করবে, খুঁজে খুঁজে বের করবে। বের করে সেগুলো যখনই শনাক্ত হবে, হওয়ার পরে তারা সেগুলিকে সংশোধন করবে। সাপোজ ধরো যে উৎপাদন করতে গিয়ে তাদের উৎপাদন বিভাগে মেশিন, যে মেশিনে তারা উৎপাদন করে তাদের মেশিনটা নষ্ট, তাহলে তারা সেখানে মেশিনটা কিভাবে অধিক উৎপাদনের কাজে ব্যবহার করা যাবে সেটা তারা রিপেয়ারিং করবে। আবার মনে করো এখানে যে কাঁচামাল দেওয়া হচ্ছে, কাঁচামালের সমস্যা, যার জন্য তাদের আলটিমেট গোলে তারা পৌঁছতে পারে নাই, সেক্ষেত্রে কাঁচামাল পর্যাপ্ত পরিমাণ যথোপযুক্তভাবে সরবরাহ দেবে। আবার মনে করো উৎপাদন করতে গিয়ে তাদের যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সংকট দেখা দিল, যার জন্য তারা উৎপাদন
কাঙ্ক্ষিত মাত্রায় পুষতে পারেনি, তাহলে বিদ্যুতের সমস্যার সমাধান করবে। অথবা ধরো যে শ্রমিককে দিয়ে তারা উৎপাদন করাচ্ছে, শ্রমিক দক্ষ নয় বিধায় এখানে দেখা যাচ্ছে যে উৎপাদনের কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারেনি, তাহলে সেখানে শ্রমিক দক্ষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে এখানে বিচ্যুতি হয়েছে যে সকল কারণে, সেই কারণগুলো তারা ফাইন্ড আউট করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই যে 5 নম্বর যে ধাপ, সেটাই হলো এখানে সংশোধন। আমি একটু আগে যে বললাম যে বিদ্যুতের সংকট, বিদ্যুতের ব্যবস্থা নেবে, শ্রমিক সংকট, শ্রমিকের ব্যবস্থা নেবে, কাঁচামালের সমস্যার সমাধান করবে, যান্ত্রিক গোলযোগ, যান্ত্রিক সমস্যার সমাধান করবে। দ্যাট মিনস তাদের এখানে যত রকমের ঘটনার কারণে এই 10 এককের উৎপাদন কম হলো, সেই 10 একক আবার পুনরায় তাদের কাজ করে 500 একক উৎপাদন ওই সপ্তাহে 6 কার্য দিবসে করার জন্য যা যা করা প্রয়োজন সবগুলোর ব্যবস্থা তারা নেবে। সেটাই হলো সংশোধনমূলক ব্যবস্থা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আদর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে ধাপগুলো, এই ধাপগুলোতে আমাদেরকে সবার আগে আদর্শ মান প্রতিষ্ঠা করতে হবে। আদর্শ মানকে প্রকৃতপক্ষে আমি কাজ করে যা অর্জন করলাম সেটার সাথে কম্পেয়ার করব। 3 নম্বর ধাপে এসে 3 নম্বর প্রথমে পরিমাপ, তারপরে কম্পেয়ার, তারপরে আমরা কম্পেয়ার করে পাবো বিচ্যুতি আসলে আছে কিনা। যদি বিচ্যুতি থাকে বিচ্যুতি ফাইন্ড আউট করব, বিচ্যুতির পজিশনগুলো বের করব, তারপরে সর্বশেষ আমরা সংশোধনমূলক ব্যবস্থা নেব। নিয়ে আবার কি হবে, আবার আমাদের পুরোদমে কাজ শুরু হবে। এভাবে নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলমান থাকবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আদর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ ধাপগুলো বিস্তারিত আলোচনা করেছি। তোমরা আশা রাখি আবার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। এই আলোচনা, এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি এটার উপর অবশ্যই পরীক্ষায় তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, তোমরা এটা ভালোভাবে দেখবে। এবং এই চ্যাপ্টার থেকে আমরা আগামী ক্লাসগুলোতে আরো আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। গত ক্লাসগুলো যতগুলো হয়েছে সবগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং আমরা যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে আমাদের শিক্ষকবৃন্দ প্রত্যেকটা বিষয়ের উপরে তোমাদের জন্য ক্লাস দিচ্ছে, যেহেতু করোনাকালীন এই সময়ে স্বাভাবিকভাবে আমরা ক্লাস থেকে বঞ্চিত হয়েছি, প্রাকৃতিক দুর্যোগ, তোমাদের কল্যাণের জন্য আমাদের সকল শিক্ষক তোমাদেরকে এইভাবে অনলাইনে ক্লাস দিচ্ছে। তোমরা ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবে। এটা শুধু আমাদের সমস্যা নয়, বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা নয় শুধু সারা পৃথিবীতেই এইভাবে অনলাইন পদ্ধতিতে ক্লাস চলছে, আমরাও তার বাহিরে নয়, আমরাও তোমাদের কল্যাণের জন্য তোমাদের সুবিধার দিক বিবেচনা করে এইভাবে ক্লাসগুলো দিচ্ছি। আশা রাখি তোমরা আমাদের ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং ভালোভাবে পড়বে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।